আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সকালবেলা আমি দুইটা বিষয়ে কথা বলব। গতকালকে আমি বলছিলাম, একটা হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিপিএল, আরেকটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে ডিভিডেন্ডগুলো দিয়েছিল, আসলে ওগুলোর পরিস্থিতি কী। নো ডিভিডেন্ড নিষেধ করছিল বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন তারিখে বিভিন্ন নিউজের পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলোর প্রাইস কমে গেছে। শুধু এখানে ট্রাস্ট ব্যাংক ছাড়া এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, ট্রাস্ট ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এবি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এরকম নিচে আরও অনেকগুলো আছে। শুধু আমি উপরগুলো নিয়ে আসছি। এই বিষয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি যে আসলে সিডিবিএল এবং বাংলাদেশ ব্যাংক বর্তমান মার্কেটের পরিস্থিতির জন্য তারা কতটা দায়ী। প্রথমে আসি সিডিবিএলটা কি। আচ্ছা, সিডিবিএলের একটু বলতে চাচ্ছি, এটা 2020 সালে প্রতিষ্ঠিত, 24 বছর আগে 20 আগস্ট। এটা ধরন হচ্ছে সরকারি, সদর দপ্তর নিকুঞ্জ, চেয়ারম্যান হচ্ছে তপন চৌধুরী। তপন চৌধুরী কিন্তু স্কয়ার গ্রুপের মালিক, কিন্তু এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সিডিবিএল মূলত তার কাজ হচ্ছে, আমরা যে বিও অ্যাকাউন্ট করি এটার তথ্য তার কাছে থাকে। আমরা যে প্রতি সেকেন্ডে শেয়ার কিনি এবং শেয়ার বিক্রি করি, এটার তথ্য তার কাছে থাকে। আমরা যে বিও অ্যাকাউন্ট থেকে টাকা ব্যাংকে ট্রান্সফার করে নিয়ে আসি অথবা ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করে বিও অ্যাকাউন্টে রাখি, এভরিথিং, মানে আমাদের আর্থিক যত বিষয় আছে, আপনারা নিচে দেখতেই পাচ্ছেন প্রতিষ্ঠান প্রধান ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, মানে আমাদের যত রকমের আর্থিক তথ্য আছে সব কিছু তাদের হাতে আছে, সব কিছু আছে তাদের হাতে। এখন এরা কতটা কারসাজির সাথে জড়িত? বিগত দিনে এদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, এখনও অভিযোগ আছে যে কারসাজির সাথে এদের একটা সম্পর্ক আছে। যেমন শিবলি কমিশনের সময় কিছুদিন আগে দুদক, আপনাদের মনে আছে, দুদক কমিশনে দেখছে সিডিবিএলের তথ্য সিডিবিএলের কাছে থাকার কথা, সেটা নিকুঞ্জ। আর আগারগাঁও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে ওটার একটা ডুপ্লিকেট সফটওয়্যার আগারগাঁওয়ের কমিশনের অফিসে পাওয়া গেছে। এটা কিন্তু দুদক কিছুদিন আগে বের করছে। তার মানে এই সময় রাশাদ মাকসুদের সময়ও এখানে দুর্নীতি হয়েছে, পরিষ্কার। সিডিবিএলের বিষয়ে আরও বলতে হয়, সিডিবিএল কিন্তু একটা মানে এরিয়া, মানে আপনি চাইলে এখানে কেউ সাধারণ জনগণের প্রবেশ সম্পূর্ণ, সাধারণ জনগণ কেন, সিডিবিএলের অফিসের কর্মকর্তা কর্মচারীদেরও ওই নির্দিষ্ট রুমে যেখানে এই সফটওয়্যারটা আছে ওখানে কেউ ঢুকতে পারে না। এখানে প্রতিটা স্টকের ডিমান্ড সাপ্লাই আসলে নির্ধারিত হয়, যে আসলে ডিমান্ড সাপ্লাই কীভাবে তৈরি, মানে কোন স্টক চাহিদা বেশি, কোন স্টকের যোগান মানে আছে, বা কোন স্টক মানে চাহিদা আছে, এগুলো কিন্তু ওইখানে কিন্তু বোঝা যায়। সিডিবিএলের কাছে আগাম তথ্য থাকে। এগুলো মানে বাইরে বের করে নিয়ে আসাটা টোটালি অন্যায়, কিন্তু সিডিবিএলের কাজগুলো করতেছে। আচ্ছা, সিডিবিএলের যে সফটওয়্যারটা, এটা কীভাবে আসছে বাংলাদেশে? এটা আসছে মূলত, এটা কিন্তু সিঙ্গাপুরের। এটা আমরা বিগত শেখ হাসিনার সরকার সিঙ্গাপুর থেকে এটাকে ইন্ডিয়ার মাধ্যমে আমরা কিনছি এটা, কিন্তু এটার সফটওয়্যারটা কিন্তু সিঙ্গাপুরের। তার মানে ইন্ডিয়ার একটা বিষয় এখানে জড়িত আছে। যাই হোক, সিডিবিএলের সমস্ত ডাটা আমি বর্তমানে মনে করি আগে তো বের হতোই, এখনও বের হয়। কেন বের হয়? গত বছরের অক্টোবরে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান একটা তদন্ত কমিটি গঠন করছিল, যেন ইনসাইডার ট্রেড হয় কিনা, কারসাজিকারকরা কোনো ট্রেড করতেছে কিনা, এটা যাতে যখন ইন্ডেক্স পড়তেছিল, ওই তদন্ত রিপোর্ট আজ পর্যন্তই কোনো রিপোর্ট দিতে পারে নাই। কমিশনের চেয়ারম্যান আমেরিকা যাওয়ার আগে ও একটা যখন মার্কেট পড়তেছে তখনও সে আরেকটা তদন্ত কমিটি গঠন করছে, 10 কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। সেটা আজকে পর্যন্তই আসে নাই। তার মানে এর সাথে কমিশন, সিডিবিএল প্রত্যেকেই কোনো না কোনোভাবে জড়িত। যখনই মার্কেটে অনেক বেশি পড়া ধরে তখন জাস্ট একটা আইওয়াস, ব্যাপারটা একটা আইওয়াস। আপনারা কমিশনকে যেভাবে ফেরেস্তা ভাবতেছেন, ব্যাপারটা এমন নয়। যারা ভাবতেছেন তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, তারা 2বার তদন্ত কমিটি গঠন করার পরেও ইনসাইডার ট্রেড হচ্ছে কিনা সে রিপোর্ট দিচ্ছে না কেন? রিপোর্ট হয় দিবে যে ইনসাইডার ট্রেড হয় না, অথবা হয়েছে, কিছু একটা তো বলবে, কিছুই বলে নাই। তার মানে কমিশন এ দায়বদ্ধতা এড়াতে পারে না। আর সিডিবিএল আরেকটা বিষয়, শুধু সিডিবিএল তো আছে, সিডিবিএলে তো দুর্নীতির আখড়া হয়ে গেছে এখন। এর বাহিরে প্রত্যেক মাসে সিডিবিএল কিন্তু প্রত্যেক
কোম্পানিকে, পুঁজিবাজারে লিস্টেড কোম্পানিকে তার তথ্য কিন্তু দেয়। প্রতিটা কোম্পানিকে, মানে যতগুলো কোম্পানি আছে পুঁজিবাজারে, প্রত্যেক কোম্পানিকে প্রতি মাসের কার কাছে কী পরিমাণ শেয়ার আছে, ধারণ করছে, এটা লিস্ট তারা দেয় যে ইনস্টিটিউটগুলোর কাছে কেমন, পাবলিকের কাছে কেমন, ফরেনারদের কাছে কেমন। কোম্পানিগুলো কী করে, কোম্পানিগুলোর মালিক গেমলারদের সাথে বসে এই তথ্যটা ফাঁস করে দেয়, যেটা অবৈধ। সিডিবিএল তো একভাবে করে, আবার সিডিবিএল যখন মাস শেষের তথ্যগুলো কোম্পানিকে দেয়, কোম্পানি আবার গেমলারদের সাথে বসে কার কাছে কী আছে না আছে এগুলো তারা ফোন অ্যাকাউন্টে কী পরিমাণ, মানে আমি যে শেয়ার কিনতেছি, ধরুন আমি একটা শেয়ার কিনলাম 1 কোটি, বা 1 কোটি না, আমি 20 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা শেয়ার কিনছি না, এই তথ্যটা কিন্তু কারসাজিকারকদের কাছে চলে যায়, কোনো না কোনোভাবে চলে যায়। এই কারণে ভালো স্টকের সাথে থাকাটা ইম্পর্ট্যান্ট, বারবারই বলে। এত প্রতারণা, এত ভণ্ডামি, এত ফাতরামি নিয়ে তো আপনি টিকে থাকতে পারবেন না। যেখানে সিডিবিএল সরকারি প্রতিষ্ঠান হওয়ার পরে সে দুর্নীতিতে পরিণত হয়েছে, যেখানে যে কোম্পানির আপনি কিনতেছেন শেয়ার, সেই কোম্পানির মালিকগুলো দুর্নীতিতে পরিণত হয়েছে। তারা গামলাদের সাথে বসে চা কফি খেয়ে তারপর আপনাকে মানে আপনার টাকাগুলো কীভাবে হাতিয়ে নেবে সে চিন্তা করে। সিডিবিএলের পরে এবার আসি বাংলাদেশ ব্যাংকের বিষয়ে। 21 তারিখে বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়েছে বিভিন্ন ব্যাংকে যে আসলে ডিভিডেন্ড দিতে পারবে না 18টা ব্যাংক। এই তথ্যটা গোপন না করে এটা মার্কেটে ছড়াই দেওয়া হয়েছে। ওই দিনেই প্রায় সবগুলা ট্রেডিং স্টক, মানে ব্যাংকের ট্রেডিং স্টকগুলো সবগুলোর প্রাইস কোনোটা 10%, 12% এভাবে কমে গেছে। যেদিন ইন্ডেক্স 62 পয়েন্ট মাইনাস হয়েছে। এখানে কারসাজিটা কী হয়েছে, এখানে কারসাজিটা হয়েছে এটা বাংলাদেশ ব্যাংক জানে যে আমি যখন এই তথ্যটা দেব তখন সেটার প্রাইস পড়ে যাবে। তাহলে তথ্যটা সম্ভবত মঙ্গলবারে এই 62 পয়েন্ট মাইনাস হয়েছিল। বৃহস্পতিবারে প্রত্যেকটা ব্যাংকের কিন্তু ডিভিডেন্ড ডিক্লেয়ার করার কথা ছিল, মানে মার্কেট শেষ হওয়ার পরে, এবং Q1 দেওয়ার কথা ছিল। যদি বাংলাদেশ ব্যাংক এই সার্কুলারটা না দিত, এখন তারা অলরেডি দিতেছে, তাদের মতো করে পড়তেছে, পড়ুক, অসুবিধা নেই। কিন্তু বাংলাদেশ ব্যাংক এই সার্কুলারটা দেওয়ার কারণে একবার পড়ছে, আবার আজকে আবার পড়ছে। পড়েও খুব বেশি ভালো করতে পারে নাই, কিন্তু পড়ছে। ভালো করতে পারে না কেন বলতেছি, যেমন ট্রাস্ট ব্যাংক পড়ছে, তার 15% ক্যাশ স্টক ডিভিডেন্ড দিচ্ছে, সেটাকে কেন্দ্র করে সে পড়ছে 12% পর্যন্ত সকালবেলা দেখতেছি, কিন্তু তার শেয়ার খুব বেশি লেনদেন নেই, মাত্র 2 লাখ শেয়ার লেনদেন, তার মানে কেউ শেয়ার সেল দিচ্ছে না। এরপর সাউথ ইস্ট ব্যাংক 6 লাখ টাকা শেয়ার, এরপর এবি ব্যাংক 35 লাখ, মার্কেন্টাইল ব্যাংক 37 লাখ, আইএফআইসি ব্যাংক 1 কোটি 6 লাখ। এই নিচে আরও আছে অনেকগুলো। তো এর মধ্যে ট্রাস্ট ব্যাংকের যেটা, ট্রাস্ট ব্যাংকেরটা ওটা রিয়েলভাবে পড়ছে, তার ডিভিডেন্ড দিছে, অ্যাডজাস্টমেন্টের জন্য সে পড়ছে। বাকিগুলো কিন্তু দ্বিতীয়বার যে পড়ছে, এই পড়াটা পড়ছে বাংলাদেশ ব্যাংকের ভুল না। আমি এগুলো, তারা আমাদের থেকে অনেক জ্ঞানী গুণী, ভুল না, তারা এগুলো জেনে শুনে বুঝেই করছে। সুতরাং সিডিবিএলের প্রতারণা আর বাংলাদেশ ব্যাংকের প্রতারণা এখানে আছে কি না এটা খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করি। কারণ সিডিবিএল তথ্যগুলো বারবারই পাচার করতেছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ হচ্ছে। আর বাংলাদেশ ব্যাংক নতুন করে এই বিষয়গুলো করে মার্কেটকে আরও বেশি অস্থির করে তুলছে। সেটা পারে না, সে ডিভিডেন্ড দিবে না। ব্যাংকগুলোকে সে 30 তারিখের 30 তারিখে ব্যাংকগুলোকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে সে জানা দিত, কিন্তু সে অফিসিয়ালি জানানোর কারণে ব্যাংকগুলো সিটিংবাজি বাটফারি করে সবগুলো ব্যাংক একসাথে হয়ে মার্কেটে এটা ছড়া দিছে যাতে প্রাইসটা ফল করে। প্রাইসটা ফল করার কারণে একবার করলো, এখন আবার Q1 এবং রেকর্ড ডেটের পরে ডিভিডেন্ড ঘোষণার পরের দিন কে কেন্দ্র করে এখন আবার পালাচ্ছে। যদিও দিন শেষে আশা করি এটা থাকবে না, কিছুটা রিকভার হয়ে যাবে, কারণ ভলিউম হচ্ছে না। যাই হোক, সিডিবিএল নিয়ে এবং বাংলাদেশ ব্যাংক নিয়ে এটুকু বললাম। আপনারা আবার ভিডিওগুলো শেয়ার করুন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।